সংবহন প্রতিটি জীবদেহে বিভিন্ন রকমের জৈবিক কাজ প্রতি মুহূর্তে ঘটছে। জীবদেহে প্রতি মুহূর্তে সংগঠিত জৈবিক কাজগুলো শ্বসন ক্রিয়া, রেচন ক্রিয়া, কোষ বিভাজন ইত্যাদি। এই জৈবিক কাজগুলো সম্পন্ন করার জন্য শক্তি প্রয়োজন। মনে করো এখানে হাতের মধ্যে এই যে এখানে যে কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে এখানকার কোষগুলোর মধ্যে কি হচ্ছে, তোমার শ্বসন ক্রিয়া হচ্ছে। এখানে কোষ বিভাজন হবে, কোষ বিভাজন হয়ে কোষের সংখ্যা বেড়ে দেহটা আকারে আয়তনে বড় হয়। তাহলে এই যে কোষ বিভাজনের জন্য বা রেচন ক্রিয়া যখন হবে, শরীর থেকে পেচ্ছাপ বের করে দেওয়ার যে ব্যাপারটা থাকবে, তার জন্য শক্তির দরকার হয়। শক্তি উৎপন্ন হয় কোথায়? প্রতিটি সজীব কোষে শ্বসন ক্রিয়ার মধ্য দিয়ে। এটা আমরা পড়ে এসেছি। শ্বসন ক্রিয়ার মধ্য দিয়ে প্রতিটি সজীব কোষে শক্তি উৎপন্ন হয়। এই যে এখানে এই কোষটার মধ্যে যে শক্তি উৎপন্ন হবে, এখানে এই কোষটার মধ্যে শ্বসন ক্রিয়া হবে। শ্বসন ক্রিয়ার জন্য শ্বসন বস্তু কি লাগে? শ্বসন ক্রিয়ার জন্য শ্বসন বস্তু লাগে গ্লুকোজ। গ্লুকোজ শ্বসন ক্রিয়ার জন্য শ্বসন বস্তু গ্লুকোজ লাগে। শুধু গ্লুকোজ হলেই কি শ্বসন ক্রিয়া হয়? না, শুধু গ্লুকোজ হলে শ্বসন ক্রিয়া হয় না। এই গ্লুকোজ ছাড়াও শ্বসন ক্রিয়ার জন্য বায়ুর অক্সিজেন দরকার হয়। এই শ্বসন বস্তু গ্লুকোজ ছাড়াও কি দরকার হবে? বায়ুর অক্সিজেন দরকার হয়। শ্বসন ক্রিয়ার জন্য শ্বসন বস্তু গ্লুকোজ ছাড়াও অক্সিজেন দরকার হয়। এবার তোমার মধ্যে মাথায় প্রশ্ন জাগছে, স্যার এইখানে যে কোষগুলো যে শ্বসন ক্রিয়ার জন্য গ্লুকোজ লাগবে, এই গ্লুকোজটা আসে কোথা থেকে? অক্সিজেনটা কোথা থেকে আসে? অক্সিজেন তো আমরা এই নাক দিয়ে বায়ু থেকে, এখানে বায়ুমণ্ডল, এখানে যে নাক রয়েছে, নাসারন্ধ্র দিয়ে অক্সিজেন আমরা নিয়ে নেই। বায়ু থেকে অক্সিজেন আমরা কি করি? প্রশ্বাস ক্রিয়ার মধ্য দিয়ে দেহের মধ্যে নিয়ে নেই। কিন্তু ওই অক্সিজেন, এখানে যে আমরা বায়ু থেকে যে অক্সিজেনটা নিলাম, এই অক্সিজেনটা এই সজীব কোষে এলো কিভাবে? এখানে অক্সিজেনটা আসবে কি করে? আবার গ্লুকোজ, শ্বসন ক্রিয়ার জন্য গ্লুকোজ দরকার হয়। এইখানকার কোষটাতে বা এইখানের কোষে যে শ্বসন ক্রিয়া হবে, এখানে গ্লুকোজটা আসবে কি করে? যে প্রক্রিয়ায় শ্বসন প্রশ্বাস ক্রিয়ায় গৃহীত অক্সিজেন সজীব কোষগুলোয় গিয়ে পৌঁছায়, যে প্রক্রিয়ায় আমাদের পৌষ্টিকতন্ত্রের পৌষ্টিক নালী দ্বারা শোষিত খাদ্যের সারাংশ বা গ্লুকোজ এই সজীব কোষে গিয়ে পৌঁছাবে, সেটাই আমার কি হবে? সংবহন। এই যে প্রক্রিয়া, এই নাক থেকে অক্সিজেন এখানে আসবে, এখান থেকে যে তোমার গিয়ে এখান থেকে যে গ্লুকোজ তৈরি হলো এখানে আসবে, এখান থেকে গ্লুকোজ ক্ষুদ্রান্ত, এখানে ক্ষুদ্রান্ত আছে, সেখান থেকে খাদ্য তোমার গিয়ে কী হয়? খাদ্যের সারাংশ শোষিত হয়। এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ কি হচ্ছে? এই পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্ত থেকে শোষিত হচ্ছে। আর এখানে প্রশ্বাস ক্রিয়ায় গৃহীত অক্সিজেন যে প্রক্রিয়ায় আমার এখানে সজীব কোষগুলোতে আসবে, সেটা বোঝার জন্য আমরা সংবহন প্রক্রিয়া পড়ব। সংবহনের মূল বিষয়টা কি? যে প্রক্রিয়ায় প্রশ্বাস ক্রিয়ায় গৃহীত অক্সিজেন, আর আমরা যে খাদ্য খাচ্ছি, খাদ্য তো এরকম এই নালীতে চলে যাচ্ছে, এখানে খাদ্যবস্তু পাচিত হলো, এখানে ক্ষুদ্রান্ত রয়েছে, এখানে কি আছে? এই ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তে খাদ্যের বিভিন্ন উৎসেচক দ্বারা পাচিত হয়ে, যেমন শর্করাজাত খাদ্য থেকে গ্লুকোজ তৈরি হয়। সেই গ্লুকোজ যে উপায়ে এই সজীব কোষে আসবে, যে উপায়ে এই অক্সিজেনটা সজীব কোষে আসবে, এছাড়া এই কোষে শ্বসন ক্রিয়ার ফলে যে দূষিত পদার্থ তৈরি হয়, এখানে কোষগুলোর মধ্যে, এখানে কোষ বা এখানে কোষে শ্বসন ক্রিয়ার ফলে যে দূষিত পদার্থ উৎপন্ন হবে, সেটা যে প্রক্রিয়া শরীর থেকে বের করে দেওয়া হবে, মানে শরীর থেকে বের করার জন্য যে নির্দিষ্ট অঙ্গে পৌঁছাবে, দূষিত পদার্থগুলো, এখানে যে দূষিত পদার্থ, যেমন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড যে প্রক্রিয়ায় নির্দিষ্ট
রেচন অঙ্গে গিয়ে পৌঁছাবে। যেমন এই কার্বন ডাইঅক্সাইড গিয়ে কী করবে, আবার ফুসফুস যাবে, ফুসফুস থেকে দেহের বাইরে বেরিয়ে যাবে। সেটাই হচ্ছে সংবহন। সংবহনের সংজ্ঞাটা এরকম যে জৈবিক প্রক্রিয়ায় বহুকোষী উন্নতশীল জীবদেহে, যে জৈবিক প্রক্রিয়ায়, তার আগে আবার বুঝে নাও, আমার এখানে সারা দেহের কোষগুলোতে শ্বসন ক্রিয়া হয়। সারা, এখানে পড়লে পর না, এখানে বেরিয়ে যা। সারা দেহের কোষগুলোতে শ্বসন ক্রিয়া হয়। শ্বসন ক্রিয়ার জন্য কি দরকার? শ্বসন বস্তু গ্লুকোজ, অক্সিজেন দরকার হয়। আমরা তো প্রশ্বাসকে অক্সিজেন গ্রহণ করি, সেটা ফুসফুসে যায়। আমাকে আজকে বুঝতে হবে ওই ফুসফুস থেকে অক্সিজেন কি করে সজীব কোষে পৌঁছাচ্ছে। আমরা প্রতিদিন খাদ্য খাচ্ছি, সেই খাদ্য পাচিত হয়ে খাদ্যের সারাংশ গ্লুকোজ তৈরি হচ্ছে। সেই গ্লুকোজ কি করে সজীব কোষে গিয়ে পৌঁছায়? যেভাবে ওই গ্লুকোজ সজীব কোষে গিয়ে পৌঁছাচ্ছে, অক্সিজেন গিয়ে পৌঁছাচ্ছে, আবার শ্বসন ক্রিয়ার ফলে যে দূষিত পদার্থ তৈরি হয়, সেই দূষিত পদার্থ দেহের থেকে বের করা দেওয়ার জন্য যে নির্দিষ্ট রেচন অঙ্গ আছে। রেচন অঙ্গ বলতে আমাদের ফুসফুসটা রেচন অঙ্গ আছে। আমাদের পেটের এখানে পেছন দিকটা করে কিডনি রয়েছে। কিডনি এরকম সিম বীজের মতো এরকম কিডনি আছে। হ্যাঁ, এরকম পিছন দিক করে আছে কিডনি, বৃক্ক। এটা রেচন অঙ্গ। যে প্রক্রিয়া এই রেচন অঙ্গে যায় কি, এই কিডনিতে যায় নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ এখানে গিয়ে পৌঁছায়। মানে যে প্রক্রিয়ায় এই ঘটনাগুলো ঘটবে, এর মধ্যে কি আসবে? নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ যাবে। আবার সজীব কোষে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেটা ফুসফুসে চলে যাবে। আবার ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা যে গ্লুকোজ তৈরি হবে, সেই গ্লুকোজ সজীব কোষের মধ্যে গিয়ে পৌঁছাবে, সারা দেহের সজীব কোষে পৌঁছাবে। যে অক্সিজেন প্রশ্বাস ক্রিয়ায় গৃহীত হলো, সেই অক্সিজেন সারা দেহের সজীব কোষে পৌঁছাবে। যে প্রক্রিয়ায় এটা সম্পন্ন হয়, সেটাই আমাদের কি? সংবহন। সংবহনের সংজ্ঞাটা এরকম যে জৈবিক প্রক্রিয়ায় যে জৈবিক প্রক্রিয়ায় বহুকোষী উন্নতশীল জীবেদের প্রতিটি সজীব কোষ যে জৈবিক প্রক্রিয়ায় বহুকোষী উন্নতশীল জীবদেহের, এখানে জীবদেহ না বলে প্রাণীদেহ বলো। এখানে আমি সংবহন যেটা প্রাণীদের কথাই বলছি। প্রাণীদেহে যে জৈবিক প্রক্রিয়ায় বহুকোষী উন্নতশীল প্রাণীদেহে প্রতিটি সজীব কোষে খাদ্যের সারাংশ বলতে আমরা মূলত গ্লুকোজ বুঝবো। খাদ্যের সারাংশ বলতে আমার মূলত গ্লুকোজকেই বুঝবো। গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন, জল কি হয়, এবং খাদ্য জল, তারপরে কি জল, অক্সিজেন এবং হরমোন। আচ্ছা, অক্সিজেন প্রতিটি সজীব কোষে গিয়ে পৌঁছায়। সজীব কোষে যায় কিভাবে? তো
তরল মাধ্যমে রক্তের মাধ্যমে সজীব কোষে এখানে তরল মাধ্যম বলতে রক্তর কথা মনে করব। মূলত তরল মাধ্যমে রক্তবাহের মাধ্যমে অক্সিজেন প্রতিটি সজীবকে তরল মাধ্যমে রক্তবাহের মধ্য দিয়ে প্রতিটি সজীব কোষে পৌঁছায়। কি বললাম? যে জৈবিক প্রক্রিয়ায় বহুকোষী উন্নতশীল প্রাণীদেহে প্রতিটি সজীব কোষে খাদ্যের সারাংশ বলতে গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন, জল, অক্সিজেন প্রতিটি সজীব কোষে তরল মাধ্যমে রক্তবাহের মধ্য দিয়ে পৌঁছায় এবং সজীব কোষে অপচিতি বিপাক ক্রিয়ায় উৎপন্ন দূষিত পদার্থ সজীব কোষে অপচিত বিপাকে উৎপন্ন দূষিত পদার্থ নির্দিষ্ট রেচন অঙ্গে গিয়ে পৌঁছায়। নির্দিষ্ট রেচন অঙ্গে গিয়ে পৌঁছায় রেচন অঙ্গে গিয়ে পৌঁছায় তাকে বলে সংবহন। কি প্রাণী সংবহন, এটা হবে প্রাণী সংবহন। কি বললাম? যে জৈবিক প্রক্রিয়ায় বহুকোষী উন্নতশীল প্রাণীদেহে প্রতিটি সজীব কোষে বহুকোষী উন্নতশীল প্রাণীদেহে প্রতিটি সজীব কোষে খাদ্যের সারাংশ খনিজ লবণ, ভিটামিন, জল, অক্সিজেন। এখানে তো প্রতিটি সজীব কোষ লেখা আছে। প্রতিটি সজীব কোষে এখানে লেখা যেটা অক্সিজেন তরল মাধ্যমে রক্তবাহের মধ্য দিয়ে পৌঁছায়, সজীব কোষ কথা লেখা আছে। এবং সজীব কোষে অপচিতি বিপাক। এবার অপচিতি বিপাক ক্রিয়া কি? যে বিপাক ক্রিয়ার ফলে তোমার কি হয়? দেহের ক্ষয় হয়, দেহের শুষ্ক ওজন কমে। যে বিপাক ক্রিয়া দেহের শুষ্ক ওজন কমে যায় তাকে বলে কি? অপচিতি বিপাক ক্রিয়া। যেমন শ্বসন ক্রিয়ার ফলে কি হয়? দেহের ওজন কমে, দেহের ক্ষয় হয়। ওটা যে অপচিত বিপাক ক্রিয়া। অপচিত বিপাক ক্রিয়া উৎপন্ন দূষিত পদার্থ নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছায়। যেমন শ্বসন ক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওই কার্বন ডাইঅক্সাইড আমার হাতে উৎপন্ন হলো, ওটা গিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছাতে হবে। এটা সংবহন প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। তোমার অপচিত বিপাক ক্রিয়াতে নাইট্রোজেন গঠিত দূষিত পদার্থ যেমন ইউরিয়া উৎপন্ন হয়, ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, ওটা কি করে? কিডনি থেকে পৌঁছাতে হবে। ওটা সংবহন প্রক্রিয়া হয়ে থাকে প্রাণী সংবহনে। এবার এই যে এটা হচ্ছে প্রাণী সংবহন। আর যদি শুধু সংবহন পরীক্ষা কোশ্চেন থাকে, শুধু সংবহন কাকে বলে, তাহলে লেখাটা একটু আলাদা হয়ে যাবে। কি আলাদা হবে? যে জৈবিক প্রক্রিয়ায়
যে জৈবিক প্রক্রিয়ায় সংবহনটা প্রাণী উদ্ভিদের দেহ হয়, যে জৈবিক প্রক্রিয়ায় বহুকোষী উন্নতশীল জীবদেহে, এখানে প্রাণীদের বলা জীবদেহ বলবো, জীবদেহে তরল মাধ্যম, এই তরল মাধ্যম বলতে রক্ত হতে পারে, জল হতে পারে, তরল মাধ্যমের মধ্য দিয়ে সুনির্দিষ্ট পথে সুনির্দিষ্ট পথ মানে উদ্ভিদের ক্ষেত্রে কি জাইলেম ফ্লুয়েম কলা, আর প্রাণীদের ক্ষেত্রে কী হবে রক্তনালী মানে শিরাধমনী। এরা সুনির্দিষ্ট পথ বলতে জাইলেম ফ্লুয়েম, এটা উদ্ভিদের জন্য হলো উদ্ভিদ, আর শিরাধমনী এটা কি, এটা প্রাণীদের ক্ষেত্রে হবে, এটা নির্দিষ্ট পথ। যে জৈবিক প্রক্রিয়া বহুকোষী উন্নতশীল জীবদেহে তরল মাধ্যমের মধ্য দিয়ে সুনির্দিষ্ট পথে খাদ্যের সারাংশ কমা ভিটামিন কমা তোমার অক্সিজেন, এখানে অক্সিজেন না বলে ঠিক আছে অক্সিজেন কমা জল প্রতিটি সজীব কোষে পৌঁছায় এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বা অনাল গ্রন্থি থেকে খরিত হরমোন, নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় এবং আর কি হবে অপচিতি বিপাক্রিয়ায় উৎপন্ন দূষিত পদার্থ নির্দিষ্ট রেচন অঙ্গে গিয়ে পৌঁছায়। তাকে বলে সংবহন, এই যে সংবহন যেটা বলছি, আমাদের মূলত আমরা
প্রাণী সংবহনের কথা যদি ভাবি, প্রাণী সংবহন, এই প্রাণী সংবহনের গুরুত্বটা কোথায়? এই প্রাণী সংবহন হয় বলেই, প্রাণীদেহে প্রাণী সংবহন হয় বলেই প্রতিটি সজীব কোষে খাদ্যের সারাংশ, ভিটামিন, খনিজ লবণ, জল, আবার অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হরমোন নির্দিষ্ট মানে কোষে গিয়ে, আমি আবার বলছি, এই প্রাণী সংবহন হয় বলেই প্রতিটি সজীব কোষে খাদ্যের সারাংশ মানে গ্লুকোজ, জল, খনিজ লবণ, ভিটামিন গিয়ে পৌঁছাতে পারে। আবার প্রশ্বাস ক্রিয়ায় গৃহীত অক্সিজেন সজীব কোষে গিয়ে পৌঁছাতে পারে। সংবহন হয় বলেই শ্বসন ক্রিয়ায় যে তোমার দূষিত পদার্থ হিসাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটা ওখান থেকে ফুসফুসে গিয়ে পৌঁছাতে পারে, রেচন অঙ্গ ফুসফুসে গিয়ে পৌঁছাতে পারে, সেখান থেকে দেহের বাইরে বেরিয়ে যায় নিঃশ্বাস ক্রিয়ার মধ্য দিয়ে। হলো। আবার কি হয়, আমাদের শ্বসন ক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয়, শ্বসন ক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয়, সেই তাপটা কি হয়, সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই সংবহনের জন্যই হয়। আমরা যে প্রাণী সংবহন পড়ছি, তাদের বিশেষ করে মানুষের ক্ষেত্রে সংবহন দু রকমের আছে। সংবহন ক রকমের আছে, মানে প্রাণী সংবহন করছি, প্রাণী সংবহন দু রকমের আছে। প্রাণী সংবহন এটা দু রকমের আছে। একটা হচ্ছে তোমার মুক্ত সংবহন, আর হচ্ছে বদ্ধ সংবহন। সংবহন দু রকমের আছে, মুক্ত সংবহন আছে, বদ্ধ সংবহন আছে। ব্যাপারটা এরকম, মনে করো এইটা একটা হৃৎপিণ্ড আছে, এখান থেকে রক্ত কী করলো, এরকমভাবে এলো, এখানে একটা ফাঁকা গর্ত পেলো, এটাকে বলে হিমোসিল বা এর অপর নাম হচ্ছে দেহ গহ্বর। এখান দিয়ে রক্ত এভাবে এলো, এটা হৃৎপিণ্ড থেকে রক্ত এরকম দেহ গহ্বর এলো, এখান থেকে আবার আরেকটা নালী পথে কী করে রক্ত হৃৎপিণ্ডে ফিরে গেল, এখানে দেহ গহ্বরে এসে জমা হলো, সেখান থেকে আবার ফিরে চলে গেল। এইরকম সংবহনকে বলে মুক্ত সংবহন। যে সংবহনের রক্ত হৃৎপিণ্ড থেকে কি করে না, মানে তোমার গিয়ে হৃৎপিণ্ড থেকে নির্গত হয়ে ধমনী পথে কী হয়, কোনো দেহ গহ্বরে গিয়ে জমা হয়, সেখান থেকে তারপরে শিরা দিয়ে কী করে হৃৎপিণ্ডে ফিরে আসে, এটাকে বলে মুক্ত সংবহন। যেটা তোমার গিয়ে কার খেতে দেখা যাবে, আরশোলা খেতে দেখা যাবে, চিংড়ির খেতে দেখা যাবে, কাঁকড়া খেতে দেখা যাবে, মুক্ত সংবহন। আর বদ্ধ সংবহন এরকম হবে, এটা একটা হৃৎপিণ্ড আছে, এটা হৃৎপিণ্ড আছে, এখান থেকে রক্ত বেরোলো, এই গেল, এটা হৃৎপিণ্ড থেকে রক্ত কী করলো, হৃৎপিণ্ড থেকে রক্ত একটা নালী পথে বেরোলো, এটাকে বলে ধমনী পথে রক্ত বেরোলো হলো। এরপরে এই রক্তটা এখানে কি করবে, কতগুলো শাখাতে ভেঙে যাবে, এরকম কতগুলো শাখাতে ভেঙে যাবে, শাখাতে ভেঙে একটা জাল মতো তৈরি করবে, এটাকে বলে রক্তজালক। রক্তজালে পরিণত হবে, রক্তজালে পরিণত হয়ে সেখান থেকে আবার একটা মোটা নালী হয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসবে, এটা হচ্ছে শিরা। এরকম সংবহনকে বলে বদ্ধ সংবহন। যে সংবহনে রক্ত হৃৎপিণ্ড থেকে ধমনী পথে নির্গত হয়ে একটা জালকের মধ্যে ছড়িয়ে পড়ে, রক্ত জালকের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই রক্তজালক থেকে আবার কি করে অনেকগুলো রক্তজালক একসঙ্গে মিশে একটা নতুন রক্তনালী তৈরি করে, যেটা শিরা, সেই শিরাপথে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। এরকম সংবহনকে বলে বদ্ধ সংবহন। আমরা মূলত বদ্ধ সংবহনটাই পড়তে যাব। মানুষের ক্ষেত্রে বদ্ধ সংবহন দেখা যায়। রক্ত সংবহনতন্ত্রের বদ্ধ রক্ত সংবহন এটা কাদের ক্ষেত্রে দেখা যাবে, মানুষের ক্ষেত্রে দেখা যাবে। এই
বদ্ধ রক্ত সংবহনের জন্য যে সমস্ত অঙ্গগুলো কাজ করে, বদ্ধ রক্ত সংবহনের যে অঙ্গগুলো কাজ করে তাদেরকে বলে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ রক্ত সংবহনের জন্য যে তন্ত্রটা বিভিন্ন অঙ্গগুলো কাজ করছে তাদেরকে একসঙ্গে বলছি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এটা যে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে কি আছে? হৃৎপিণ্ড আছে, শিরাধমনী আছে, জালক আছে। শিরাধমনী রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে কী কী উপাদান আছে? বদ্ধ রক্ত সংবহন উপাদান আছে আমার কি? প্রথম উপাদান আছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড আছে। 2 নম্বর হচ্ছে রক্তবাহ আছে, রক্তবাহ। রক্তবাহ মানে রক্তনালী, রক্তবাহ মানে রক্তনালী। রক্তনালী 3 রকমের আছে, শিরা, ধমনী আর রক্তজালক। আর আছে রক্ত সংবহনতন্ত্রে এরা রয়েছে। বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের মধ্যে কী কী আছে? হৃৎপিণ্ড আছে, রক্তবাহ আছে, রক্ত আছে। এবার তুমি বলে স্যার রক্তবাহ, যে রক্তবাহর কথা বলছি, এই রক্তবাহ 3 রকমের আছে। রক্তবাহ মানে যে পথে রক্ত এক জায়গা থেকে অন্য জায়গায় এগিয়ে যায়, যে পথে রক্ত এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তাকে রক্তবাহ বলে। এই রক্তবাহ 3 রকমের আছে। একটা হচ্ছে ধমনী, আর একটা হচ্ছে শিরা, ধমনী, শিরা, আর হচ্ছে রক্তজালক, রক্তজালক। ধমনী, শিরা, রক্তজালক। ধমনী কাকে বলছি? যে রক্তবাহের মধ্য দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহের কোষগুলোতে গিয়ে পৌঁছায়। যে রক্তবাহের মধ্য দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে, এদিকে দেখাও, এখানে হৃৎপিণ্ড, এখান থেকে যে নালীপথে রক্ত কী করছে? সারা দেহের কোষগুলোতে যাচ্ছে। এটা কি সারা দেহের কোষ এখানে আছে, সেটাকে বলে ধমনী। আর যে রক্তবাহের মধ্য দিয়ে রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে চলে আসে তাকে বলে শিরা। এই যে এই পথটা হচ্ছে শিরা, যে পথে রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ড রক্ত আসে, এটা শিরা। আর শিরা ধমনীর সংযোগস্থলে যে জালক রয়েছে, শিরা আর ধমনীর সংযোগস্থলে মাকড়সার জালের মতো জাল রয়েছে। যেমন আমাদের হাতের যে ত্বকটা, এই ত্বকের ভেতরের দিকে কি আছে? মাকড়সার জালের মতো রক্তনালী আছে। এই ত্বকের কোষগুলোর ভিতরের দিকে কি আছে? একদম উপরে নেই, একটু ভিতরের দিকে মাকড়সার জালের মতো রক্তনালী আছে, ওটাকে বলছে রক্তজালক। লাস্ট পড়ছি আমরা এই যে রক্ত যেটা পড়তে যাচ্ছি, রক্ত, এই যে রক্ত যেটা আছে, রক্তের মধ্যে 2টো উপাদান আছে। একটা আছে রক্তরস, আর আছে রক্তকণিকা। রক্তরস ও রক্তকণিকা। যদি আমরা 100 গ্রাম রক্তকে সংগ্রহ করি, 100 গ্রাম রক্ত সংগ্রহ করি, তার মধ্যে 55 গ্রাম মানে 55% আমরা রক্তরস পাবো, আর 45% পাবো রক্তকণিকা। অর্থাৎ 55 গ্রাম ভর হিসাবে 55 গ্রাম রক্তরস পাবো। যদি রক্তটা আর কিছুই নয়, আমাদের মনে করো তোমার মা মনে করো কফি করেছে, কফির দানাগুলো কী হয়েছে? দুধের মধ্যে তো দুধটা ফুটিয়ে সেখানে কফির দানাটা দিয়ে দিয়েছিল, ওই কফির দানাগুলো হচ্ছে রক্তকণিকা। ওটা তার ছাঁকনিতে আলাদা করা যাবে না। কিন্তু যদি এমন বিশেষ ধরনের কোনো ছাঁকনি তৈরি করা যায়, যে ছাঁকনি দিয়ে কী করবে, যেমন চায়ের দানাগুলো ছাঁকনিতে আটকা পড়ে যায়, এরকম কফির দানাগুলোকে আটকে দেওয়া যায়, তাহলে পরে কি হবে? যেটা আটকে যাবে সেটা রক্তকণিকা, যেটা আটকাবে না, যেটা তরল পরিশ্রুত হয়ে পড়বে সেটা রক্তরস। আমাদের গায়ের ভিতরে যে রক্তটা আছে, যদি কোনো কারণে মনে করে রক্তটা কেটে পড়ে গেল, যদি এক জায়গায় রাখা যায়, যদি সেই রক্তটাকে ছাঁকা যায় কোনো রকমভাবে, বিশেষ ধরনের কোনো ছাঁকনিতে ছাঁকা যায়, আছে সেই ব্যবস্থা আছে। ছাঁকলে পরে কি হবে? যেটা তরল আকারে পড়ে যাবে,
রক্তরস, আর যেটা ছাঁকনিতে আটকা পড়বে রক্তকণিকা। রক্তকণিকা ছোটো ছোটো মাংসের টুকরো। রক্তকণিকাগুলোকে কোষ, ছোটো ছোটো কোষ, খুব ছোটো ছোটো আণুবীক্ষণিক কোষ, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। রক্তকণিকা, রক্তকণিকা কত আছে? 45%, অর্থাৎ ভর হিসাবে 45 গ্রাম, রক্তরস আছে 55। এবার এই যে রক্তরস, রক্তরসটা আসলে দেখতে কেমন? রক্তরসের অপর নাম প্লাজমা। এই রক্তরসটা দেখতে কেমন? খড় দেখেছি, গরু খাওয়ানো খড়, সেই খড়কে যদি জলের মধ্যে চুবিয়ে রাখা যায়, মনে করো 1 ঘন্টা কি 2 ঘন্টা খড় জলে চুবিয়ে রাখা হলো, তাহলে তখন খড় ধোয়া যে জলটা যে লালচে টাইপের হবে না, ওরকম হচ্ছে রক্তরস। এই রক্তরসের মধ্যে দুটো উপাদান থাকবে, একটা হচ্ছে জল, আর একটা থাকবে তোমার জৈব অজৈব উপাদান, জৈব ও অজৈব উপাদান, অজৈব উপাদান। এই যে জল থাকবে 91 থেকে 92% জল থাকবে। 55 গ্রাম যে রক্তরস আছে তার মধ্যে প্রায় 51 থেকে 92, প্রায় 52 গ্রামের মতো জলই পাওয়া যাবে। 52 গ্রামের মতো। এই 55% যে রক্তরস ছিল তার 91 থেকে 92% জল আছে। আর এখানে কি আছে? 8 থেকে 9%, 8 থেকে 9% আছে কি জৈব অজৈব উপাদান। এই জৈব অজৈব উপাদানের মধ্যে কি আছে? তোমার জৈব উপাদানের মধ্যে তুমি পাবে, আমাদের যে রক্তের মধ্যে জৈব উপাদান আছে তার মধ্যে প্রোটিন জাতীয় কিছু উপাদান আছে, আর একটা প্রোটিন ছাড়া কিছু উপাদান আছে। প্রোটিন যুক্ত যদি উপাদান, প্রোটিন মানে তোমার কি আমি ওখানে তোমার হরমোন পাবো, হরমোন প্রোটিনযুক্ত হবে। তারপরে হরমোন হচ্ছে প্রোটিনযুক্ত উপাদান। আর জৈব উপাদানের মধ্যে আপনি আর কি পাবো? মানে এটা প্রোটিনযুক্ত, এটা প্রোটিন যুক্ত। আর প্রোটিনবিহীন, প্রোটিনবিহীন উপাদান কি আছে? গ্লুকোজ আছে, রক্তের মধ্যে গ্লুকোজ পাওয়া যাবে, ইউরিয়া পাওয়া যাবে, এরা প্রোটিনবিহীন উপাদান। ইউরিয়া পাওয়া যাবে, এগুলা প্রোটিনবিহীন উপাদান। আরেকটা যেটা পাওয়া যাবে রক্তের মধ্যে মানে খনিজ উপাদান পাওয়া যাবে। খনিজ উপাদান বলতে সোডিয়াম পাওয়া যাবে, পটাশিয়াম পাওয়া যাবে, ক্যালসিয়াম পাওয়া যাবে, আয়রন পাওয়া যাবে, এটা রক্তের মধ্যে পাবো আমরা হচ্ছে। আর এটা সব অজৈব উপাদান। আর এটা কি, এটা ভুল করে দিলাম, এটা তো জৈব উপাদানের মধ্যে দুটো হলো, একটা জৈব উপাদান, একটা প্রোটিনযুক্ত উপাদান, একটা প্রোটিনবিহীন। আর এখানে যেটা আরেকটা উপাদান সেটা থাকবে তোমার অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে কি আছে? রক্তের মধ্যে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, এগুলো রক্তের মধ্যে পাবো, এগুলা কি অজৈব উপাদান পাবো। আর রক্তের মধ্যে রক্তকণিকা আছে, 3 রকমের রক্তকণিকা আছে। একটা লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, আর শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকা, যে রক্তকণিকাগুলো কি করছে? তোমার অক্সিজেন ওই যে ফুসফুসের মধ্যে যে অক্সিজেনটা আসছে, সেই অক্সিজেনটাকে ধরে নিয়ে প্রতিটি সজীব কোষে পৌঁছে দেয়। অক্সিজেন প্রতিটি সজীব কোষে কী করে? অক্সিজেন পৌঁছে দেয়, লোহিত রক্তকণিকা। আবার সজীব কোষে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়,
সেই কার্বন ডাইঅক্সাইডকে কী করে, লোহিত রক্তকণিকা এনে ফুসফুসে পৌঁছে দেয়। শ্বেত রক্তকণিকা সেনাবাহিনী হিসাবে কাজ করে। দেশের মধ্যে যে বিএসএফ, সিআরপিএফ, পুলিশ রয়েছে, এই পুলিশের ভূমিকা পালন করে। সিআরপিএফ বিশেষ করে বিএসএফের ভূমিকা পালন, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফের ভূমিকাটা কি, যখন বাইরের থেকে কোনো শত্রু মানে কারা, যারা উইদাউট পাসপোর্টে অন্য দেশ থেকে এই দেশে ঢুকতে চাইবে তাদেরকে শত্রু হিসাবে ধরা হয়। সেই লোকগুলো কি ভালো উদ্দেশ্য নিয়ে ঢোকে না, কারণ দেশের ক্ষতি করার জন্য ঢুকছে। যদি পাসপোর্ট করে আসে তাহলে ওখানকে কি হবে, পাসপোর্ট করে এলে পরে সেটা যা খুশি নিয়ে ঢুকতে পারবে না, তাকে ওখানে চেকিং করার ব্যবস্থা আছে। আর যদি অন্য লুকানো পথে আসে সে তো নিষিদ্ধ জিনিস নিয়ে ঢুকবে, সে তো ক্ষতি করে চলে যাবে। সেই জন্য ওই বর্ডার সিকিউরিটি ফোর্স কী করে, বাইরের থেকে কোনো শত্রু এলে পরে তাদেরকে প্রথমে প্রতিহত করে, দরকার পড়লে মেরে ফেলে, গুলি করে মেরে দেয় বা ফায়ারিং করে ওদের দূরে সরিয়ে দেয়। এরকম শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের মধ্যে আছে, ওরা প্রতিরক্ষার কাজ করে। যদি বাইরে থেকে কোনো রোগের জীবাণু শরীরের মধ্যে ঢুকে পড়ে, সেই রোগের জীবাণুগুলো কী করে, শ্বেত রক্তকণিকা নষ্ট করে দেয়। এটাই মুখ্য কাজ করে। তারপরে শ্বেত রক্তকণিকার মধ্যে, শ্বেত রক্তকণিকা 5 রকমের আছে। হ্যাঁ, তোমার মনোসাইট, লিম্ফোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। বেসোফিল নামক যে শ্বেত রক্তকণিকা আছে, ওখান থেকে হ্যাপারিন নামক এক রকমের উপাদান নিঃসৃত। হ্যাপারিন যে উপাদানটা কি রক্তকে তরল রাখতে সাহায্য করে। অনুচক্রিকা যেটা রয়েছে, অনুচক্রিকাটা দেখতে তোমার এরকম হবে, এরকম মানে তোমার একটা গদা টাইপের, এটা অনুচক্রিকা। যখন দেহের কোনো জায়গায় যদি আঘাতজনিত কারণে কেটে যায়, দেহে যদি কোথাও আঘাতজনিত কারণে কেটে যায়, তাহলে পরে সেই কাটা স্থানে রক্ত পড়া বন্ধ করার জন্য অনুচক্রিকা সাহায্য করে। দেহে যদি কোথাও আঘাতজনিত কারণে কেটে যায়, আঘাতপ্রাপ্ত স্থানে রক্তক্ষরণ বন্ধ করে কে, অনুচক্রিকা।